এই যে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। এই মহিলার নাম রাবেয়া। এর একটা মেয়ে আছে, নাম ময়না। সবাই তাই ওকে ময়নার মা বলেই ডাকে। ওর স্বামী বিরল রোগে আক্রান্ত হয়ে গত হয়েছেন অনেক দিন আগেই। মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে সে কোনো মতো করে সংসারটা চালায়। সংসারে এক মেয়ে ময়না ছাড়াও তার আছে এক শাশুড়ি। তার শাশুড়ি আবার চোখে দেখে অনেক কম। বয়স হয়েছ তো। অন্যের বাড়িতে কাজে চলে আসার পর বাড়িতে ময়নাই তাকে দেখাশোনা করে, বাড়ির সকল কাজ করে, এমনকি ছোট্ট মেয়ে ময়না রান্নাটাও করে। এখন রমজান মাস, তাই রাবেয়া দ্রুত কাজ সেরে নেয়। ইফতারের আগে আগে যে তাকে বাড়ি পৌঁছে যেতে হবে। মালকিনের বাড়ির সব কাজ শেষে বাহারি ইফতার ডাইনিং টেবিলে সাজাতে থাকে সে। কত ধরনের, কত পদের ইফতার তার হিসাব নাই। মালকিনের হুকুম মতো সব ইফতার তৈরি করেছে সে। মালকিন, সব ইফতার তৈরি করে ডাইনিং টেবিলে সাজিয়ে দিয়েছি। আর রাতের সাহারির সব রান্না তো রাতের কাজের লোকে করবে। রাতের কাজের লোক তো ইফতারের পর আসবে। ইফতার তৈরি থেকে শুরু করে দিনের সব কাজ আমি করে রেখে গেছি। এখন আমি যাই মালকিন, না হলে ইফতারের আগে আগে বাড়ি পৌঁছে যেতে পারবো না। তুমি তো কেবল দিনে কাজ করো, রাতে থেকে কাজ করতে পারো না। তুমি যদি রাতে থেকে কাজ করতে পারতে তবে রাতের জন্য আলাদা করে অন্য কাজের লোক রাখতাম না। তোমার ঘরে মেয়ে আর বুড়ো শাশুড়ি আছে, তাই তুমি রাতে থেকে কাজ করতে পারো না। তোমার কাজে আমি খুবই সন্তুষ্ট। তুমি প্রায় 3 বছর ধরে কাজ করছো এখানে। তোমার কাজে ভুল ধরতে পারি নাই আজও। প্রথম যে দিন এই বাসায় কাজ করতে এসেছিলে তখন আমাকে তুমি বলেছিলে কোনো অভিযোগ করার সুযোগই পাবেন না। এখন তো দেখছি তাই। ঠিক আছে, যাও এখন, কাল সকাল সকাল চলে এসো। এভাবেই চলতে থাকল হতভাগী রাবেয়ার দিন। এরপর হঠাৎ মারে, কি জ্বর আইলো শরীরে আমার কে জানে। কত ওষুধ খাইতেছি তাও তো জ্বর সারে না। কয়দিন ধরে কাজে যাই না। এভাবে কাজে না গেলে মালকিন আবার অন্য লোক কাজে নিয়ে নিব। তখন কি হইব? কাজ চলে গেলে তো আমাদের না খেয়ে মরতে হইব। কি যে করমু বুঝি না। কাল জ্বর নিয়েই যামু কাজে। এইটা কি বলেন আম্মা? আপনি জ্বর নিয়ে কাজে যাবেন কি করে? জ্বরের মধ্যেও রোজা করতেছেন, তাও প্রতিদিন পান্তা ভাত খেয়ে। শরীরে তো আপনার একদম শক্তি নাই। কাজে গেলে তো মনে হয় রাস্তাতেই ফিট হয়ে যাবেন। তাইলে কি করমু? তুই কে? আমরা তো রাজরানী না যে বসে বসে খামু। সামান্য হাঁচি মারলে বিদেশ যামু চিকিৎসা নিতে। আমার তো এই কাজটাই সম্বল। কাজ চলে গেলে এতগুলা মানুষের মুখে খাবার তুলে দিমু কেমনে? পেরেশান হবেন না আম্মা, আমি আগামীকাল আপনার হয়ে কাজে যামু। তুই যাবি? আরে না না, এটা কি করে হয়? কেন না আম্মা? বললাম না, আপনি পেরেশান হবেন না। আপনি শুধু বুঝিয়ে দেন কি কি কাজ মালকিনের বাসায় করতে হয়। দেখবেন আমি সব ঠিক করতে পারবো। আপনার কাছেই তো কাজ শিখেছি। আমি তো আপনারই মেয়ে। আর যদি না পারি তবে মালকিনের কাছে ক্ষমা চেয়ে নিব আর চলে আসব। তুই পারবি, এই বিশ্বাস আমার আছে। ঠিক আছে, কাল আমার হয়ে কাজে যাস তুই। তার আগে তোকে সব শিখিয়ে দিতেছি। পরের দিন ভোরে ময়না ভীরু ভীরু পায়ে চলতে লাগল মালকিনের বাসার দিকে। মনে হাজারো শঙ্কা। ছোট বলে মালকিন তাকে ওর মায়ের পরিবর্তে কাজে নিবে কিনা। কখনো কারো বাসায় কাজ করেনি, কিভাবে কি করবে। এসব ভাবতে ভাবতে একসময় ও পৌঁছে গেল মালকিনের বাসার দরজার সামনে। কে? দরজা ওপেন আছে, কামিং প্লিজ। কে তুমি? আসসালামু আলাইকুম আন্টি, আমি রাবেয়া বেগমের মেয়ে ময়না। ওয়ালাইকুম আসসালাম। তুমি রাবেয়া বেগমের মেয়ে ময়না? বেশ বেশ, তোমার মা তো সব সময় তোমার কথা গল্প করে। তুমি নাকি খুব মেধাবী আর বুদ্ধিমতী। যাকগে, তোমার মা কোথায়? সে তো কয়দিন ধরে কাজে আসছে না। মায়ের অনেক জ্বর, তাই কাজে আসতে পারছে না। আমি মায়ের পরিবর্তে কাজে আসছি। আরে তুমি তো খুবই ছোট মেয়ে,
তুমি কি কাজ করতে পারবে? আমার মনে হয় পারবে না। আমি পারব। আমি সব কাজ জানি। ঘর মোছা, ঝাড়ফুঁক করা, বাসন মাজা, রান্না করা। তুমি রান্না করতেও জানো? জি আন্টি। আপনি শুধু একবার আমাকে কাজে ঢুকার অনুমতি দেন। আমি আপনাকে অভিযোগ করার কোনো সুযোগই দিবা না। এই মেয়ে তো দেখি ওর মায়ের মতোই কথা বলে। মা ভালো। মেয়েটা তো ভালো হবেই। দিয়ে দেই কাজ করার অনুমতি। ময়নার মায়াবী মুখটা দেখে মনটা কেমন নরম হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, যাও, কাজ করো। ধন্যবাদ আন্টি। আমি এখনই কাজে লেগে পড়ছি। এত ছোট মেয়েকে কাজে রাখা ঠিক হলো কিনা তা তো বুঝতে পারছি না। আমি তো ওর মায়াবীকরণ চাহনি দেখে আর না করতে পারলাম না। ছোট মানুষ, পেটের দায়ে লোকের বাসায় কাজ করতে এসছে। যাই, ওকে কাজটা ভালো করে শিখিয়ে পড়িয়ে দেই গে। ঘরের আসবাবপত্রগুলা মুছে দেই, সব ধুলা চলে যাবে। যাই, রান্না করি গে। সব কাজ তো শেষ। তুমি তো দেখি তোমার মায়ের মতোই খুবই সুন্দর করে গুছিয়ে কাজ করো। রান্নাও তো করো বেশ। ইফতার তৈরি করলে কত যত্ন করে। তা আমার তোমার মায়ের মতো করে ডাইনিং টেবিলে সাজিয়েও রেখে আসলে। মা আমাকে কিছুটা শিখিয়ে পড়িয়ে দিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, আন্টি, আপনি সাহায্য না করলে আমি পারতাম না। আমি ছোট বলে সব কাজে এভাবে আপনি সাহায্য করবেন তা আমি ভাবি নাই। আমার মায়ের ভাগ্য ভালো যে আপনার মতো একটা মালকিন পেয়েছে। চলো রান্নাঘর থেকে এখন বের হই। রান্নাঘরে ফ্যান চলছে, তাও খুব গরম লাগছে। আর সব কাজ তো শেষ। তুমি বাড়ি চলে যাও এখন। কয়েকদিন ধরে ময়না এসে কাজগুলা করে দিয়ে যাচ্ছে। একবার ময়নার মাকে দেখতে যেতে হবে ওদের বাড়িতে। প্রায় 3 বছর ধরে এই বাসায় কাজ করছে ময়নার মা। নিজের লোকের মতো হয়ে গেছে মহিলাটা। আজ তাহলে একবার ময়নার মাকে দেখতে যাই ওদের বাড়ি। ময়নাকে ডাকি, দেখি ওর কাজ শেষ হয়েছে কিনা। আমাকে ডেকেছেন আন্টি? হ্যাঁ। তোমার মায়ের কি খবর? মায়ের অবস্থা এখন মোটামুটি। আপনি খুব ভালো আন্টি। প্রতিদিন আমার মায়ের খোঁজ নেন। তোমার মা খুব ভালো মহিলা, তাই খোঁজ খবর নেই। তো তোমার কাজ কি শেষ? জি আন্টি, আমার সব কাজ শেষ। এখনই এসে আপনাকে সব জানাতাম আমি। চলো, আজ তোমার সাথে তোমাদের বাড়ি যাব আমি। দেখে আসি তোমার মাকে। আপনি আমাদের বাড়ি যাবেন? সত্যি? হ্যাঁ, সত্যি। কিন্তু আমাদের বাড়ি যাওয়ার রাস্তা তো খুব সরু। কোনো গাড়ি ঢুকতে পারে না। আপনাকে তো হেঁটে যেতে হবে। আপনি হেঁটে যাবেন কি করে? আপনার তো অনেক কষ্ট হবে। আরে কোনো কষ্ট হবে না, চলো তো। এই যে হেঁটে চলেছি, তাও তো পথ শেষ হয় না। আমার তো পা ব্যথা করছে। তার মানে এই এতটা পথ হেঁটে ওরা রোজ আমার বাসায় কাজ করতে যায় আর কাজ শেষে ফিরে আসে। কি সর্বনাশ! এসে গেছি, এই আমাদের বাড়ি। মা দেখেন কাকে নিয়ে এসেছি। মা, ও মা, উঠেন। আসসালামু আলাইকুম। মালকিন আপনি? আপনি এসেছেন এই গরিবের বাড়ি। কোথায় যে বসতে দেই আপনাকে?
শাশুড়ি আম্মা দেখেন, উনি আমার মালকিন, খুব ভালো মানুষ। তাই নাকি? এই ময়না বিছানাটা ছেড়ে দে তাড়াতাড়ি, রুনাকে বসতে দে। মা, আমাদের ঘরে সোফা গদি নাই, কষ্ট করে এই বিছানাতেই বসো। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এত ব্যস্ত হবেন না চাচি, আমি বিছানাতেই বসতে পারব, কোনো সমস্যা নাই। ময়নাকে দেখলাম খুবই বুদ্ধিমতী, কোনো কিছু একবার শিখিয়ে দিলে তা আর দ্বিতীয়বার শিখাতে হয় না। তোমরা ময়নাকে স্কুলে দিচ্ছ না কেন? ময়না তো স্কুলেই পড়ালেখা করত, ক্লাস 8 পর্যন্তও পড়েছে। ওর বাবা দুনিয়া ছেড়ে যাওয়ার পর সব শেষ হয়ে গেল, আমরা কঠিন অবস্থায় পড়লাম। ময়নার পড়ালেখা বন্ধ হল, দেনার দায় ব্যাংক আমাদের বাসাসহ সব সম্পদ ক্রোক করল। আমরা রাস্তায় এসে দাঁড়ালাম। এই মাটির ঘরখানাতে আমরা ভাড়া থাকি, খেয়ে না খেয়ে কোনোভাবে দিন কাটাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতক্ষণ ধরে আপনারা গল্প করছেন আর ইফতারের কথা কারো মনে নাই। আয়ান তো দিয়ে দিল। আন্টিকে কি দিয়ে ইফতার করাবো এখন? আমরা গরিব মানুষ, মুড়ি গুড় দিয়ে ইফতার করি। এটা কি তুমি খেতে পারবে মা? কেন পারব না? 100 বার পারব। আপনারা পারলে আমি কোনো পারব না। দেন আমাকে। মালকিন, আপনার হয়তো খেতে অনেক কষ্ট হবে, কিন্তু ঘরে গুড় মুড়ি ছাড়া আর কিছু নাই। যে কয় টাকা জমানো ছিল তাও আমার অসুখে খরচ হয়ে গেছে, এখন এভাবেই কোনো মতে দিন চলছে। আপনি কতটা পথ হেঁটে এসেছেন, একটু শরবত পর্যন্ত খাওয়াতে পারলাম না। তুমি এত হেজিটেশন ফিল করছো কেন? আমাকে মালকিন না ভেবে বোন ভাবো, আপা বলে ডাকো, দেখবে সব কিছু সহজ হয়ে গেছে। তোমরা পানি দিয়ে গলা ভিজাতে পারলে আমি কেন পারবো না? চলো ইফতার শুরু করি। তোমাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। হয়তো বলবে, গুড় মুড়ি ছাড়া তো আর কিছু খাওয়াই নাই, অতিথিকে তো কিছু খাওয়াতে পারলাম না। সত্যি বলতে কি, আমি ইফতারে বাসায় 100 রকমের খাবার দিয়ে ইফতার করি, কিন্তু আজ তোমাদের এখানে গুড় মুড়ি দিয়ে ইফতার করলাম, তাও এক প্লেটে সবাই। এখানে ভালোবাসার যে ছোঁয়া পেয়েছি তা আমার ওই সব বড়লোকি খাবারে কখনো পাই নাই। সবাই মিলে এক প্লেটে গুড় মুড়ি না, যেন ভালোবাসা ভাগ করে নিলাম সবাই সবার সাথে। খুবই তৃপ্তি নিয়ে আজ ইফতার করলাম। আমাকে অনুমতি দেন, আমি এখন যাই। তুমি খুব বড় মনের মানুষ, তোমার মাঝে কোনো অহংকার নাই। ভালো থেকো, আবার এসো মা। এর কিছুদিন পর মালকিন ময়নাকে দিয়ে খবর পাঠিয়ে ওর বাড়ির সবাইকে ইফতারের দাওয়াত করল। সবাই এলো, ইফতার করল একসাথে, সবাই মহা আনন্দে। যে ইফতার গুলা ময়না এতদিন তৈরি করত কিন্তু খেতে পেত না, তা খেতে পেয়ে তো ও মহা খুশি। ইফতারের পর মালকিন বলল, তোমাদের সবার জন্য আমি ঈদের শপিং করেছি, ময়না নাও তো। না মালকিন, আমাদের এসব লাগবে না। লাগবে না মানে? 100 বার লাগবে। মালকিন নয় বোন বলো, আগেই বলেছি কিন্তু। ময়না শপিং ব্যাগ গুলা ধরো তো। শুনো ময়নার মা, এখানে কিছু টাকা আছে, এই দিয়ে তুমি একটা সেলাই মেশিন কিনবে, বাড়িতে থেকে কাপড় সেলাই করবে আর ময়নার দাদুর দেখাশোনা করবে। তোমার একটা শোরুম খোলার ব্যবস্থা করে দিব আমি, কর্মচারী তা চালাবে, ময়নাকে স্কুলে ভর্তি করে দিবে। ওর পড়াশোনার খরচ এখন থেকে আমার। ভাবছো দয়া করছি? না, বোন হিসাবে দায়িত্ব পালন করছি। বোন হিসাবে তুমি দায়িত্ব পালন করার কথা বললে, এখন আর আমার কিছু বলার নাই। তোমার মতো বোনকে ফেরানোর সাধ্য আমার নাই। এখন থেকে আমরা মিলেমিশে থাকব, এটাই রোজার মহানুভবতা। রোজা এই ত্যাগের শিক্ষাই আমাদের দেয়। ত্যাগের মহিমা বোঝার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন।